হ্যালো, হ্যালো। না, আমি আমার বাবার কিচ্ছু হতে দিব না, কিচ্ছু না। আজকে এই আবির রহমানের জন্য আমার বাবাকে এই বিপদে পড়তে হয়েছে। ওকে আমি কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না। তিশা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে দেখে বাড়িতে কোনো গাড়ি নেই। তিশা কিছু না ভেবেই নীরবকে ফোন করে। হ্যাঁ ভাবি, বলো। নীরব, কোথায় তুমি? কেন ভাবি, কি হয়েছে? নীরব, আমি তোমাকে পরে সব কিছু বলবো। আগে তুমি তাড়াতাড়ি তোমার গাড়িটা নিয়ে বাড়িতে আসো, প্লিজ। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তিশার ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে। বাবাকে তিশা বারবার কল করছে, কিন্তু কল ধরছেই না। বাবা প্লিজ, ফোনটা ধরো প্লিজ। একটু পরেই নীরব গাড়ি নিয়ে বাড়ির সামনে আসে। তিশা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসতেই নীরব বলে, ভাবি, কি হয়েছে? নীরব, তুমি প্লিজ এই ঠিকানাটাতে তাড়াতাড়ি চলো, না হলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। নীরব হতভম্ব হয়ে বলে, কি বলছে শুতে ভাবি? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। নীরব, তুমি আগে গাড়ি স্টার্ট করো, তারপর তোমাকে সব খুলে বলছি। নীরব আর তিশার পেছনে গার্ডরাল যায়। রবিনের দেওয়া ঠিকানাতে নীরব আর তিশা পৌঁছায়। তিশা গাড়ি থেকে নেমে দেখে একটা রেস্টুরেন্ট। তিশা তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে ঢুকে, সাথে নীরব। তিশার বাবাকে দেখে কিছু লোকের সাথে বসে আলাপ করছে। তিশা নিজের বাবাকে দেখে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে, কিন্তু তিশা চোখ খুলে তাকিয়ে দেখে বাবার পিঠের উপর লাল টার্গেট লাইটের মতো আলো পড়ছে। তিশার বুঝতে আর বাকি রইল না এটা কিসের আলো। তিশা চিৎকার করে বাবাকে ডাক দেওয়াতে ইকবাল আহমেদ দাঁড়িয়ে তিশার দিকে ফিরে তাকাতে একটা গুলির শব্দ হয়। তিশা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রেস্টুরেন্টের সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তিশা ভয়ে ভয়ে চোখ খুলে তাকিয়ে যা দেখে তাতে তিশার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তিশা ভাবতেই পারেনি এমন একটা ঘটনা ঘটবে। তিশা চোখ মেলে তাকিয়ে দেখে আবির রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর নিচে ইকবাল আহমেদ পড়ে আছে। আবিরের বুকে গিয়ে গুলিটা লাগে। আবিরের সারা শরীর রক্তে লাল হয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরে আবারও একটা গুলি লাগে আবিরের গায়ে। আবির হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। নীরব দৌড়ে গিয়ে আবিরকে ধরে। রেস্টুরেন্টের সব মানুষরা অবাক হয়ে তাকিয়ে আছে। আবিরের সব কিছু ঝাপসা দেখছে। তিশা আবিরের এমন অবস্থা দেখে দৌড়ে আবিরের কাছে আসে, যেটা আবির ঝাপসা চোখে দেখতে পায়। তিশাকে এমনভাবে পাগলের মতন ছুটে আসতে দেখে হাসি দিয়ে দু চোখের পাতা বন্ধ করে নেয়। তিশা আবিরের কাছে গিয়ে আবিরের মাথাটা নিজের কোলে রেখে বলে, আবির প্লিজ কথা বলুন, আবির প্লিজ বিশ্বাস করুন, আমি এমনটা চাইনি যে আপনি এভাবে আমাকে ছেড়ে চলে যাবেন। প্লিজ আবির কথা বলুন। নীরব বলে, ভাবি প্লিজ, তুমি শান্ত হও। ভাইয়াকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। আবিরকে ধরাধরি করে সবাই গাড়িতে তোলে। আবিরের মাথাটা তিশা নিজের কোলে রাখে। তিশা আবিরের এমন অবস্থা দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। চোখ দিয়ে অজান্তেই পানি পড়ছে তিশার। গার্ডরা সবাই মিলে যে এই কাজটা করেছে তাকে গিয়ে ধরে। আর অন্যদিকে ইকবাল আহমেদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে গেল? ইকবাল আহমেদের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আজ যদি আবির ওনাকে ধাক্কা না দিয়ে সরিয়ে দিত, তাহলে হয়তো আবিরের জায়গাতে ওনার এই অবস্থা হতো। ইকবাল আহমেদ তাড়াতাড়ি করে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর এদিকে সারা শহরে এই খবর ছড়িয়ে পড়েছে, নামকরা বিশিষ্ট শিল্পপতি আবির রহমানের গায়ে গুলি লেগেছে। তাও আবার একবার নয়, দুইবার। আবির রহমান একজন বয়স্ক লোককে বাঁচানোর জন্য গুলি লাগে ওনার গায়ে। রেস্টুরেন্টে সিসি ক্যামেরা থাকাতে সবটা ঘটনা রেকর্ড হয়। সেই ঘটনাটা টিভিতে দেখানো হচ্ছে। এই খবরটা বসে নিসা দেখছে। নিসা এই দৃশ্যটা দেখার পর চোখ বড় বড় করে, সাথে সাথে মাকে চিৎকার করে ডাকতে শুরু করে, মা, মা, তাড়াতাড়ি এখানে আসো, টিভিতে দেখে যাও কি দেখাচ্ছে। রেহানা বেগম বিরক্তি নিয়ে বলে, উফ নিশা, তুই কেন যে এত চিৎকার করিস বুঝি না বাপু। রেহানা বেগম টিভিতে তাকিয়ে আবির আর ইকবাল আহমেদ কেমন অবস্থায় দেখে সোফাতে ধপ করে বসে বলেন, এসব এসব কি দেখাচ্ছে নিশা? মা, তুমি তাড়াতাড়ি বাবাকে একটা ফোন দাও। রেহানা বেগম তাড়াতাড়ি ইকবাল আহমেদকে ফোন করে, কিন্তু ইকবাল আহমেদ ফোন ধরে না। তোর বাবা ফোনটা কেন রিসিভ করছে না? মা, ওইখানে তো আপু ছিল, কি হবে এখন? আমার খুব টেনশন হচ্ছে।
আমার কি কম টেনশন হচ্ছে? না জানি ছেলেটা এখন কেমন আছে। এর কিছুক্ষণ পরই ইকবাল আহমেদ নিজেই স্ত্রীকে ফোন করেন। রেহানা বেগম তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে বলেন, কোথায় আছো তুমি? ফোন ধরছিলে না কেন? টিভিতে সব কি দেখাচ্ছে? যা দেখাচ্ছে ঠিকই দেখাচ্ছে। ছেলেটা আমাকে বাঁচাতে গিয়ে এখন নিজে মৃত্যুর সাথে লড়াই করছে। ও যদি আমার সামনে না আসতো তাহলে হয়তো আমার এমন অবস্থা হতো আজকে। তিশা, আমার তিশা কোথায়? ও ঠিক আছে তো? ও ঠিক আছে, তবে আপসেট হয়ে আছে। ওর চোখের সামনে সব ঘটনা ঘটেছে তো তাই। আজকে যা কিছু হয়েছে সবটা শুধুমাত্র তোমার জন্য হয়েছে। মেয়েটা একটা ছোট ভুল করেই ফেলেছে, মানলাম। তার জন্য তুমি ওর সাথে এমন ব্যবহার করবে? আর দেখো, যে ছেলেটাকে তুমি পছন্দ করো না সে আজকে তোমার প্রাণ বাঁচালো। এসব কথা এখন থাক, ছেলেটা এখন সুস্থ হয়ে উঠুক, এটাই দোয়া করি। আমি এখনই হাসপাতালে আসছি। রেহানা বেগম ফোন কেটে দেয়। নিসা বলে, মা কি হয়েছে? আপু ঠিক আছে তো? হাসপাতালে যেতে হবে, তাড়াতাড়ি চল। রেহানা বেগম আর নিসা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। তিশা পাথর হয়ে বসে আছে হাসপাতালের করিডোরে। তিশার এখনো বিশ্বাস হচ্ছে না যে এমন একটা ঘটনা ঘটেছে তার চোখের সামনে। সব ডাক্তার নার্সরা দৌড়াদৌড়ি করছে আবিরকে সুস্থ করে তোলার জন্য। নীরব ডাক্তারের উদ্দেশ্যে বলে, ডক্টর, আমার ভাইয়া ঠিক হয়ে যাবে তো? প্লিজ, আপনাদের যা করা দরকার তাই করুন। দেশের বাইরে থেকে ডক্টর আনতে হলে আনান, বিনিময়ে আমি আমার ভাইয়াকে সুস্থ দেখতে চাই। বুঝতে পেরেছেন আপনি? আপনি শান্ত হন মিস্টার রহমান, আমরা সবটুকু দিয়ে চেষ্টা করব। কি করে আমি শান্ত হয়ে বলুন আপনি? আমার ভাই অপারেশন থিয়েটার রয়েছে, আর আপনি আমাকে শান্ত থাকতে বলছেন? আমরা আমাদের সবকিছু দিয়ে চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার হাতে। ডাক্তার এই কথাটা বলে চলে যায়। সোহেল নীরবের কাছে এসে বলে, স্যার, যে গুলিটা করেছে তাকে আমাদের লোকেরা ধরে ফেলেছে। এখন শুধু ওর মুখ থেকে এইটা বের করতে হবে কে ওকে গুলি করার হুকুম দিয়েছে। তার কোনো দরকার নেই, আমি জানি কে এই কাজটা করতে বলেছে। কে বলছে? রবিন শিকদার। কি? ওই রবিন শিকদারের এত বড় সাহস যে ও স্যারের উপর গুলি করে? ভাইয়ার উপর গুলি করতে বলেনি। তাহলে? নীরব সোহেলকে সব খুলে বলে, যে কথাগুলো রবিন তিশাকে বলেছে। সোহেল সবটা শুনে বলে, তাহলে ওকে এখন আমরা শেষ করে দিচ্ছি না কেন? আগে ভাইয়া সুস্থ হোক, তারপর দেখা যাবে। ঠিক আছে। তিশা অপারেশন থিয়েটারের লাল বাতিটার দিকে তাকিয়ে আছে এক নজরে। চোখের পানি শুকিয়ে গেছে তিশার। ইকবাল আহমেদ সাহস পাচ্ছে না কাছে যাওয়ার, তাই দূরে দাঁড়িয়ে মেয়েকে দেখছেন। এমন সময় রেহানা বেগম আর নিসা হাসপাতালে আসেন। রেহানা বেগম সোজা তিশার কাছে গিয়ে নরম স্বরে বলে, তিশা, মা আমার। মায়ের গলার স্বর শুনে তিশা চোখ তুলে উপরে তাকায়। মাকে দেখে তিশা কান্নারত গলায় বলে, মা, তুমি এসেছো? তিশা মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। তিশা হয়তো এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল, কাউকে জড়িয়ে ধরে প্রাণ খুলে কান্না করার জন্য। মা, আমি এটা চাইনি মা, এটা আমি চাইনি। আমি আবিরকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু এটা বুঝতে পারিনি বাবাকে বাঁচানোর জন্য উনি নিজের প্রাণ ঝুঁকিতে ফেলে দিবেন। তিশা, মা আমার, তুই শান্ত হ। আমি ঠিক হয়ে যাবে, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। মা, তুই এবার শান্ত হ। নীরব নিসাকে দেখে ভীষণ অবাক, সাথে নিসাও নীরবকে দেখে অবাক। অবশ্য খবরে নিসা দেখেছিল যে নীরব আবিরের পাশে ছিল। নীরব নিসার কাছে গিয়ে বলে, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? নীরব দুর্বল গলায় বলে, আমি আমার ভাইয়ের জন্য এখানে আছি, যার বুকে দুটুকু লেগেছে সেই হতভাগা ভাই। আমি যে কি না নিজের ভাইকে রক্ষা করতে পারিনি। নীরব কান্না করতে গিয়েও কান্না করতে পারছে না, তাকে যে এখন শক্ত থাকতে হবে। নিসা বুঝতে পারে নীরব আবিরের ভাই হয় আর তিশার দেবর। নিসা নীরবকে সান্ত্বনা দিয়ে বলে, প্লিজ প্লিজ আপনি শান্ত হন, সব কিছু ঠিক হয়ে যাবে দেখবেন। এমন সময় ইকবাল আহমেদ নীরবের কাছে এসে হাত জোর করে বলেন, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকে আমার জন্য ছেলেটার এই অবস্থা হয়েছে। নীরব ইকবাল আহমেদের হাত দুটো ধরে বলে,
এ কি বলছেন আঙ্কেল? আপনি প্লিজ এভাবে বলবেন না। আপনি আমার বয়স অনেক বড়। প্রায় 3 ঘন্টা পর অপারেশন থিয়েটারের রুমের লাল বাতিটা নিভে ডাক্তাররা সবাই কেবিন থেকে বেরিয়ে আসে। ডাক্তারদেরকে দেখে তিশা ডাক্তারদের কাছে ছুটে গিয়ে বলে, উনি উনি কেমন আছেন এখন? অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু আমাদেরকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। যদি 24 ঘন্টা পরেও জ্ঞান না ফিরে, তাহলে হয়তো ওনাকে আর আমরা বাঁচাতে। নীরব সাথে সাথে ডাক্তারের কলার চেপে ধরে রাগী গলায় বলে, আমার ভাইয়ের যদি কিছু হয় ডক্টর, তাহলে আমি সব কিছু ধ্বংস করে দেব, বুঝছেন আপনি? ইকবাল আহমেদ আর সোহেল নীরবকে গিয়ে ধরে। ইকবাল আহমেদ বলেন, নীরব, তুমি শান্ত হও, এভাবে ভেঙে পড়লে হবে না, শক্ত থাকতে হবে তোমাকে। নীরব আর নিজেকে শক্ত রাখতে পারল না, ফ্লোরে বসে কান্না শুরু করে দিল। আর মনে মনে বলছে, ভাইয়া, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? কি করে? বাবা মা মারা যাওয়ার পর তোমাকে আঁকড়ে ধরে রেখেছিলাম, এবার আমি কাকে ধরে বাঁচবো? কাকে? সব আমার দোষ, আমার সব দোষ। আজকে যদি আমি এমন না করতাম, তাহলে হয়তো এমন কিছুই হতো না। আপু, তুমি শান্ত হও আপু, প্লিজ। আল্লাহর কাছে দোয়া করো যেন ভাইয়া খুব জলদি সুস্থ হয়ে পড়েন। সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করে। 24 ঘন্টা পার হয়ে গেছে। আবিরকে বেডে শিফট করা হয়েছে, কিন্তু আবিরের এখনও জ্ঞান ফিরেনি। ডাক্তাররা আরও 48 ঘন্টা অপেক্ষা করতে বলেছে। যদি 48 ঘন্টার পরেও না ফিরে, তাহলে আবির হয়তো কোমায় চলে যাবে, নয়তো আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিশা আবিরের পাশে বসে আবিরের দিকে এক নজরে তাকিয়ে আছে। বামে হাতে স্যালাইনের লাইন দেওয়া। তিশার চোখের পানির ফোঁটা গড়িয়ে পড়ছে আবিরের হাতের উপরে। তিশা দুর্বল গলায় বলে, আই এম সরি, প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি জানি আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, প্রত্যেকবার আপনাকে আমি অপমান করেছি। যখনই আপনি ভালোবাসার কথা বলতে এসেছেন আমাকে, প্লিজ আপনি ফিরে আসুন, প্লিজ ফিরে আসুন। আপনাকে এভাবে শুয়ে থাকতে একদম মানায় না, একদম না। এমন সময় নার্স এসে বলে, আপনি এবার বাইরে আসুন। রোগীর কাছে এতক্ষণ আপনি থাকতে পারেন না, তাতে রোগীর প্রবলেম হতে পারে। আসছি। কথাটা বলে নার্স চলে যায়। তিশা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চলে যাবে, এমন সময় আবির তিশার হাতের আঙ্গুল ধরে ফেলে। তিশার সাথে সাথে আবিরের দিকে তাকিয়ে দেখে আবির চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ওর দিকে। তিশা অধৈর্য গলায় বলে, আপনি আপনি ঠিক আছেন? আবির মাথা নাড়িয়ে বোঝায় সে ঠিক আছে। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আপনি ঠিক হয়ে গেছেন। আবির আস্তে আস্তে করে বলে, তোমার চোখে মুখে এমন অবস্থা কেন? সারাত কি ঘুমাওনি আমার টেনশনে? কি ভেবেছিলে আমি মারা যাব, তাই না? আরে এত সহজে আমি মরবো না, বুঝলে? যতক্ষণ না তুমি আমাকে ভালোবাসার কথা বলছো, ততদিন আমি বেঁচে থাকবোই থাকবো। আর তোমাকে আমার ভালোবাসার কথা বলে জ্বালিয়ে যাব, বুঝলে? আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কি আমায় ভালোবেসে ফেলেছো নাকি? আবির লাস্ট কথাটা কৌতুকের স্বরে বলে। তিশা তা শুনে কপট রাগ দেখিয়ে বলে, কি? আপনাকে আমি কেন ভালোবাসতে যাব শুনি? আবির ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ভালোবাসার তো অনেক কারণ থাকতে পারে, এই যে যেমন ধরো। তিশা আবিরকে থামিয়ে বলে, শুনুন, আপনি এখন অসুস্থ, তাই প্লিজ বেশি কথা বলবেন না। আমি ডক্টরকে ডেকে দিচ্ছি। পালিয়ে যাচ্ছ? আমি আমি কেন পালাবো? সেটা তুমি খুব ভালো করেই জানো। তিশা আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যায়। এই লোকের সাথে কথা বললে শুধু কথা বাড়বে। তিশা গিয়ে সবাইকে জানায় আবিরের জ্ঞান ফিরেছে। রবিন দেশ ছেড়ে পালাতে চেয়েছিল, কিন্তু তখনই আবিরের গার্ডরা ওকে এর আগেই ধরে ফেলে। রবিনকে চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখা হয়েছে। নীরব একটা লাঠি নিয়ে বসে আছে রবিনকে পেটানোর জন্য। নীরবের রাগে সারা শরীর কাঁপছে। রবিনকে ইচ্ছে করছে এখনই মেরে ফেলতে, তাহলে যদি রাগের পরিমাপটা একটু হলেও কমে। নীরব রবিনের সামনে একটা চেয়ারে বসে। নীরব একজনকে ইশারা করতে রবিনের গায়ে পানি ঢালে। পানি ঢালার সাথে সাথে রবিন ছোট ছোট চোখ করে তাকিয়ে দেখে এখন ওর হাত পা বাঁধা। রবিন চেষ্টা করে নিজেকে মুক্ত করার। নীরব গম্ভীর গলায় বলে, কিরে, ঘুম ভাঙলো তাহলে তোর? রবিন চিৎকার করে বলে, আমাকে এখানে কেন আনা হয়েছে? আমি তো এয়ারপোর্টে ছিলাম, আর তখন কেউ আমার মাথায় আঘাত করে, আর আমি। নীরব বাঁকা হেসে দাঁতে দাঁত চেপে বলে, তুই কি ভেবেছিলি
তুই এই দেশ থেকে পালিয়ে যাবি এত সহজে? তো তুই পালাতে পারবি না। আর তোর সাহস কি করে হলো আমার ভাইয়াকে শুট করার? দেখ নীরব, আমি তোর ভাইকে গুলি করতে বলিনি, ঈশার বাবাকে আমি গুলি করতে বলেছি। যখন গুলি করার আদেশ করি তখনই আবির কোথা থেকে চলে আসে ইকবাল আহমেদের সামনে, আর ওর গায়ে গুলিটা গিয়ে লাগে। আর যখন আমি জানতে পারি গুলিটা আবিরের গায়ে লাগে, তখন আমি আবার গুলি করার অর্ডার করি যাতে আবির মারা যায়। এখন যদি আমি তোকে শুট করি তাহলে? দেখ নীরব, আমি তো শুধু নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছি। রবিনের মুখে এমন কথা শুনে নীরব বসা থেকে উঠে রবিনকে মারতে শুরু করে। পরে বলতে থাকে, শালা কুত্তার বাচ্চা, তোর প্রতিশোধ নেওয়ার জন্য তুই একজনকে পৃথিবী থেকে সরিয়ে দিবি। এবার আমি তোকে এই পৃথিবী থেকে সারা জীবনের জন্য সরিয়ে দেব। সোহেল, আমার পিস্তল দাও। সোহেল ভয় বলে, কি? কিন্তু স্যার যদি জানে তাহলে? ভাইয়া জানবেন এই কথাটা? আমি জানি আমি আমার ভাইকে আর জীবিত দেখতে পাবো না। আমার ভাইয়া যদি এই সুন্দর পৃথিবীতে না থাকে তাহলে এই হারামিটাও থাকবে না। রবিন রাগ দেখিয়ে বলে, নীরব, তুই এমন করবি না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম। নীরব হাতের লাঠিটা ফেলে দিয়ে বলে, আমার পিস্তল দাও সোহেল। আর তুই এবার বুঝবি যে গুলি খাওয়ার পর কেমন অনুভূতি হয়। সোহেল নীরবের হাতে পিস্তলটা এগিয়ে দেয়। নীরব পিস্তলটা নিয়ে রবিনের মাথার উপর তাক করে। রবিনের তো ভয়ে মাথা থেকে ঘাম দিয়ে পড়ছে। রবিন ভয় দু চোখ বন্ধ করে ফেলে। নীরব গুলি করতে যাবে এমন সময় নীরবের ফোনটা বেজে ওঠে। নীরব পিস্তলটা রবিনের মাথা থেকে সরিয়ে নিয়ে আসে। রবিন হাঁপ ছেড়ে বাঁচে। নীরব ফোনের দিকে তাকিয়ে দেখে দিশা ফোন করেছে। নীরব ফোনটা ধরতেই ওপাশ থেকে দিশা বলে, নীরব, তোমার ভাইয়ের জ্ঞান ফিরেছে। কি? ভাইয়ার জ্ঞান ফিরেছে? আমি এখনই আসছি। নীরব ফোন কেটে রবিনের দিকে ঝুঁকিয়ে বলে, এবারের মতো তুই বেঁচে গেলি, তোর ভাগ্য খুব ভালো। কিন্তু পরের বার তুই বাঁচবি না। হারামির বাচ্চা, ওকে ঘরে আটকে রাখো। এই বন্ধ ঘর থেকে যেন ও কোনোভাবে বের হতে না পারে। যদি বের হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে তোমাদের সকলের সাথে। নীরব আর সোহেল তাড়াতাড়ি করে হাসপাতালে আসে। নীরব হাসপাতালে গিয়ে সোজা আবিরের কাছে গিয়ে নরম গলায় বলে, ভাইয়া, তুমি কেমন আছো এখন? আবির এতক্ষণ চোখ বন্ধ করেছিল। নীরবের কথা শুনে চোখ খুলে তাকিয়ে বলে, কোথায় ছিলে এতক্ষণ? একটু কাজ ছিল। কি কাজ? তেমন কিছু না। নীরব, আমি তোকে খুব ভালো করেই চিনি, তাই এতক্ষণ কোথায় ছিলি সেটা বল। নীরব আবিরকে সবটা খুলে বলে রবিন কি কি করেছে। আবির সবটা শুনে বলে, তার মানে আমার সন্দেহটাই ঠিক, ও সব কিছু করিয়েছে। হ্যাঁ ভাইয়া, ওই সব কিছু করিয়েছে। ঠিক আছে, ওকে তো আমি পরে দেখে নেব। ভাইয়া, তুমি এখন ঠিক আছো তো? কোনো কষ্ট হচ্ছে না তো তোমার? আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না তোদের। তুই বাইরে গিয়ে সবাইকে নিয়ে কিছু খাবার খেয়ে নে। জানি এই 2 দিন একটু পানি পর্যন্ত ঠিকমতো খাসনি। ঠিক আছে ভাইয়া, তুমি আরাম করো। নীরব বাইরে গিয়ে সবাইকে নিয়ে কিছু খেয়ে নেয়। প্রায় 15 দিন পর আবির হাসপাতাল থেকে ছাড়া পায়। এর মাঝে ইকবাল আহমেদের আর আবিরের মাঝের সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। ডাক্তার বলেছিল আর কয়েকদিন আবিরকে হাসপাতালে থাকার জন্য, কিন্তু আবির হাসপাতালে থাকতে চায় না। তাই এক প্রকার তো হয়ে আবিরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। আবির তৃষ্ণা গাড়ির পেছনে বসে আছে। গাড়ি ড্রাইভ করছে ড্রাইভার, আর ড্রাইভারের পাশে নীরব বসে আছে। তৃষা আবিরকে নরম গলায় বলে, আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? আবির অন্যদিকে ফিরে মুচকি হাসে। তৃষা আবিরকে মৌন থাকতে দেখে পুনরায় বলে, কি হলো, কথা বলছেন না কেন? আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? আবির ভরাট গলায় বলে, না, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা শুনুন, বাড়িতে যাওয়ার পর আমি যা বলবো সেটাই কিন্তু আপনাকে শুনতে হবে। আবির তৃষার দিকে ফিরে ভ্রু কুঁচকে বলে, কেন? কেন মানে, আমি আপনার স্ত্রী, তাই আমার কথা শুনতে হবে আপনাকে। আবির মাথা নাড়িয়ে বলে, ও আচ্ছা। কথাটা বলে রাস্তার দিকে ফিরে মনে মনে বলে, এত পরিবর্তন এই 15 দিনের মাঝে। যদি আগে জানতাম যে গুলি খেলে ও আমার জন্য এতটা চিন্তা করবে, তাহলে গুলি আরও আগে খেতাম। কিন্তু এখন যে তোমার এই কেয়ার আমি ইগনোর করবো জান, আমাকে খুব জ্বালিয়েছো তুমি, তাই না? এবার তোমার জ্বলার পালা। আবির তৃষা সবাই মিলে বাড়িতে আসে। আবির গাড়ি থেকে নামার সাথে সাথে তৃষা আবিরের হাত ধরতে যাবে, সাথে সাথে আবির বলে ওঠে, আমাকে ধরার দরকার নেই তোমার, আমি এখন ঠিক আছি।
তিশা তো আবিরের কথা শুনে পুরোই অবাক। নীরব এসে আবিরকে ধরে। তিশা তা দেখে মনে মনে রাগ দেখিয়ে বলে, আমি ধরলে কি ওনার গায়ে ফুসকা পড়ে যেত নাকি? হ্যাঁ, নীরবকে তো ঠিকই ধরতে দিল, তাহলে আমাকে দিল না কেন? যাই হোক, এর প্রতিশোধ তো আমি পরে নেব, মিস্টার আবির রহমান। নীরব আবিরকে ঘরে নিয়ে যায়। তিশা গাল ফুলিয়ে ঘরে ঢুকে। আবির তিশার দিকে তাকিয়ে মনে মনে বলে, বাবারে, মহারানী তো দেখা যায় ভীষণ রেগে আছে। নীরব বলে, ভাইয়া তুমি ঠিক আছো তো? আবির হেসে বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। এবার তোরা যা, আমি একটু বিশ্রাম করব। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আর সমস্যা হলে তো হাবি আছি। তিশা নীরবের কথার মাঝে ফোড়ন কেটে বলে, নীরব তুমি যাও, আমি এখানে আছি। নীরব চলে যায়। আবির তিশার দিকে তাকায়। তিশা ভ্রু নাচিয়ে ইশারা করে। কি হয়েছে? আবির আশ ফাড়িয়ে গলায় বলে, তোমাকে কি এখন আলাদা করে বলতে হবে যাওয়ার জন্য? তিশা হতবাক হয়ে বলে, মানে? মানে হলো আমি একটু একা বিশ্রাম করতে চাই, তাই তুমি ওই ঘর থেকে আসতে পারো। তিশা চিৎকার করে বলে, মানেটা কি? মানে এটাই, এখন তুমি যাও এই ঘর থেকে। তিশা আবিরের কাছে এসে দাঁড়িয়ে দুহাত কোমরে রেখে মেজাজ দেখিয়ে বলে, যদি না যাই তাহলে? তাহলে আমাকেই কিছু একটা করতে হবে। আবির বিছানা ছেড়ে উঠতে যাবে, তিশা তা দেখে চিৎকার করে বলে, আরে আরে, আপনি নামছেন কেন? না হলে তোমাকে এই ঘর থেকে বের করব কি করে? তিশা কপট রাগ দেখিয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনাকে নামতে হবে না। তবে হ্যাঁ, আমি কিছুক্ষণ পর আবার আসব। খাবার খেয়ে ওষুধ খেতে হবে কিন্তু আপনাকে। ঠিক আছে, তুমি এখন যাও। তিশা আর কিছু না বলে ঘর থেকে চলে যায়। তিশা নাক ফুলিয়ে বলে, ঘর থেকে তাড়িয়ে দিল আমাকে? আমাকে তাড়িয়ে দিল? আমি থাকলে কি এমন ক্ষতি হতো যে ঘর থেকে তাড়িয়ে দিতে হলো? কথাটা বলে তিশা হনহনিয়ে চলে যায়। আবির উঠে দরজা লাগিয়ে দিয়ে নিজ মনে বলে, সরি, আমার আর কোনো উপায় ছিল না। আমি জানি তোমরা এখন আমাকে এই ঘর থেকে কেউ বের হতে দিবা না, তাই এমনটা করতে হলো আমাকে। আবির তাড়াতাড়ি করে সোহেলকে ফোন করে বলে, সোহেল, সবকিছু রেডি আছে তো? জি স্যার। সিসি ক্যামেরা বন্ধ করেছ? আর গার্ডদের সব বুঝিয়ে দিয়েছো তো, যাতে তিশা নীরব কিছু জানতে না পারে? জি স্যার, আমি সব কিছু রেডি করে রেখেছি। ঠিক আছে, তাহলে বেলকনিতে মইটা এনে রাখো, আমি এখনই যাব ওর সাথে দেখা করতে। জি স্যার, আমি আনছি। আবির সাদা শার্ট, কালো প্যান্ট, কালো কোট, হাতে ঘড়ি পরে নিজেকে পরিপাটি করে বেলকানি গিয়ে মই দিয়ে নিচে নামে আসতে ধীরে। আবির নিচে নেমে বলে, সোহেল চল। জি স্যার। আবির পেছনের গেট দিয়ে বের হয়ে গাড়িতে উঠে বসে। সোহেল গাড়ি ড্রাইভ করতে করতে বলে, স্যার, ওরা যদি আপনাকে খুঁজে না পায় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। আর নীরব স্যার যদি বুঝে ফেলে আপনি কোথায় গেছেন তাহলে তো স্যার রেগে আগুন হয়ে যাবে। আর মেন কথা হলো আপনার ক্ষতটা তো এখনো ঠিকমতো শুকায়নি। আবির মুখ দিয়ে ছ জাতীয় শব্দ উচ্চারণ করে বলে, কিছু হবে না সোহেল, আর আমি একদমই ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। ওকে স্যার। আবির গম্ভীর গলায় বলে, ওর কি অবস্থা? স্যার, ওকে আমরা আটকে রেখেছি অনেক দিন। ওকে যে তোমরা এতদিন আটকে রেখেছ, কেউ খোঁজ করছে না ওর? স্যার, সবাই জানে ও দেশের বাইরে গেছে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। আবির তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তাড়াতাড়ি চল। আবির বসে আছে রবিনের মুখোমুখি, চোখ গরম করে তাকিয়ে আছে রবিনের দিকে, চোয়াল শক্ত করে, আর হাতে রিভলভার। রবিন আবিরের আপাত মস্তক দেখে বলে, তুই তাহলে বেঁচেই গেলি, তাই তো? তুই কি ভেবেছিলি আমি মরে যাব? তোর জানটা সত্যি কই মাছের জান। দুটো গুলি খাওয়ার পরে তুই বেঁচে গেলি। আবির বাঁকা হাসি দিয়ে বলে, ঠিকই বলেছিস, আমার জান কই মাছের জান, কিন্তু তোর জানটা কি কই মাছের জান নাকি চিংড়ি মাছের জান? তুই যেটা বলবি আমি সেটাই মেনে নেব। হাতের বাঁধন তো খুলে দেখ, আমার কই মাছের জান নাকি চিংড়ি মাছের জান। তুই কি আমাকে বোকা ভাবছিস নাকি, যে তোর মতো একটা জানোয়ারের হাতের বাঁধন খুলে দেব? তুই নাকি আমার শ্বশুরকে গুলি করতে চেয়েছিলি? রবিনের গলাতে রিভলভারটা ধরে বলে, ভাগ্যিস আমি ওই রেস্টুরেন্টে ছিলাম, তাই গুলিটা আমার গায়ে লাগে। কিন্তু আমি জানি যখন তুই জানতে পারিস যে গুলিটা আমার গায়ে লেগেছে, তখন তুই আবার অর্ডার করিস আমাকে আবার গুলি করার জন্য, যাতে আমি মারা যাই। রবিন দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, আমি সেটাই চেয়েছিলাম, যাতে তুই চিরতরে এই দুনিয়া থেকে চলে যাস। কিন্তু ভাগ্যক্রমে তুই বেঁচে গেলি। আমি জানি তুই হয়তো এখন আমাকে গুলি করবি।
আবির রিভলভারটা রবিনের গলা থেকে সরিয়ে এনে বলে, তোর মতো জানোয়ারকে মেরে আমি আমার হাত নোংরা করব না। তোকে আমি বাঁচিয়ে রাখবো। তবে তুই যাতে আর কিছু করতে না পারিস, তার জন্য আমার কাছে অন্য ব্যবস্থা আছে। অবশ্য আমার পায়ে গুলি লেগে ভালোই হয়েছে। আমার শ্বশুর আমাকে মেনে নিয়েছে। তিশাও কি তোকে মেনে নিয়েছে? সেটা তোকে নিয়ে চিন্তা করতে হবে না, তোকে বরং অন্য কিছু শোনাই। আবির ইশারা করে সব গার্ডদের ঘর থেকে বেরিয়ে যেতে বলে। সোহেল বলে, কিন্তু স্যার ও যদি কিছু করে বসে? কিছু করার সুযোগ নেই ওর, তাই তোমরা সবাই বাইরে গিয়ে গার্ড দাও। ওকে। রবিন ভ্রু কুচকে বলে, সবাইকে ঘর থেকে বের করে দিলি কেন? তোর আর আমার মাঝে একটা গোপন কথা বলার আছে, যেটা অন্য কেউ শুনতে পারবে না। গোপন কথা? কিসের গোপন কথা? তোর আমার মাঝে কোনো গোপন কথা থাকতে পারে না। আবির একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আছে রে আছে, সেই গোপন কথাটা শুধু আমিই জানি। আচ্ছা, তোর মনে আছে সেই এলাকার নামকরা সচিব ইরফান খানের কথা? ওর ছোট মেয়ে কিভাবে মারা গেছেন তার কথা? রবিন ধরা গলায় বলে, হঠাৎ এই কথা বললি কেন তুই? আরে ইরফান খানের কথা শুনে তোর গলা আটকে গেছে। না জানি এটা দেখার পর তোর কি অবস্থা হবে। কি বলতে চাস তুই? খুলে বল। এসি চালিয়ে দেবো? তুই দেখা যায় খুব ঘামছিস। তুই যা বলতে চাস সেটা বল। ঠিক আছে, তাহলে তুই এই ভিডিও দেখ। আবির একটা ভিডিও প্লে করে রবিনের সামনে ধরে। রবিন ভিডিওটা দেখে ওর হালুয়া টাইট হয়ে যায়, সারা শরীর ঘেমে যাচ্ছে ভয়। রবিন ভাবতেই পারছে না আবিরের কাছে এ ধরনের ভিডিও কি করে আসতে পারে। আবির ভ্রু নাচিয়ে বলে, কি, এখন যদি এটা আমি ভাইরাল করে দিই তাহলে কি অবস্থা হবে তোর, বুঝতে পারছিস? তুই এই ভিডিও কোথায় পেয়েছিস বল আমাকে। আবির আরাম করে বসে বলে, 1 বছর ধরে এই কেসটা চলছে, কিন্তু কেউ জানে না যে সচিব ইরফান খানের ছোট মেয়েকে কে কিভাবে মেরেছে। কিন্তু সেটা আমি জানি, কে মেরেছে। আসলে তুই মার্চ মাসের প্রথম দিকে এত মদ খেয়েছিস যে মাতাল হয়ে গিয়েছিলি, আর তখন তুই ইরফান খানের ছোট মেয়েকে রাস্তা থেকে ধরে নিয়ে যাস। কিন্তু গিয়েছিলি কোথায় জানিস? আমার পুরাতন কারখানাতে। সেখানে একটা সিসি ক্যামেরা লাগানো ছিল। সেখানে গিয়ে তুই ফুলের মতন মেয়েটাকে নির্যাতন করিস। আর যখন জ্ঞান ফিরে তখন তুই বুঝে উঠতে পারিসনি, তাই মেয়েটাকে মেরে জঙ্গলে ফেলে দিয়েছিস। রবিন আকুতি ভরা কণ্ঠে বলে, প্লিজ আবির, তুই এমন কিছু করিস না, তাহলে আমি শেষ হয়ে যাব। আমি তোর সব কথা শুনে চলবো, কিন্তু তুই প্লিজ এই ভিডিওটা কাউকে দেখাস না। ঠিক আছে, দেখাবো না। তার বদলে আমি কি পাবো? যা চাস আমি তাই দিব। আমার সব সম্পত্তি আমি তোর নামে লিখে দিব। তোর সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। আল্লাহর রহমতে তোর থেকে আমার অনেক আছে। ওই এটা আমি তোর কাছ থেকে চাই, দিশার আশেপাশে তুই যাবি না। যদি চাস তাহলে আমি না, আমি এমন কিছু করব না, কথা দিলাম তোকে। তোকে আজকে ছেড়ে দেব, কিন্তু ছেড়ে দেওয়ার পর কেউ যেন জানতে না পারে তুই এতদিন কোথায় ছিলি। আর একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা কর। আবির কথাটা বলে ঘর থেকে বের হয়েছে। রবিনের রাগে ফুঁসছে শুধু, আর মনে মনে বলে, কাজটা তুই ঠিক করলি না আবির রহমান, একদম ঠিক করলি না। তোকে আমি দেখে নিব, শুধু একবার ওই ভিডিওটা আমি হাতে পাই, তারপর তোর 12টা আমি বাজাবো। আবির বের হয়ে সোহেলকে বলে, ওকে ছেড়ে দাও। কিন্তু স্যার। আমি যখন বলেছি তার মানে ছেড়ে দিত ওকে। সোহেল অন্য গার্ডদের উদ্দেশ্যে বলে, ওকে, তোমরা গিয়ে ছেড়ে দাও। আবির পুনরায় সোহেলকে বলে, চলো এখন। তিশা বসে ভাবছে কি করে আবিরের কাছে যাওয়া যায়। মনে মনে বিরক্তি নিয়ে বলে, শালা থুকু, শালা হবে না, বচ্চাটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই তো ঠিক আছে, এমন কিছু একটা করব যেটা দেখে ওর চোখ কপালে উঠে যাবে। কিন্তু কি করব আমি? আইডিয়া। কিন্তু আমি তো এটা করতেই পারবো না একা একা। নিসাকে বরং ফোন করে আসতে বলি। তিশা নিসাকে ফোন করে আসতে বলে। নিসাও কিছুক্ষণ পরে চলে আসে। আপু, এত রাত্রে আসতে বললে কেন? তোকে আমায় একটা হেল্প করে দিতে হবে। কিসের হেল্প? তিশা লাজুক হেসে বলে, আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে। নিসা চোখ বড় বড় করে বলে, কি? তুমি শাড়ি পরবে হঠাৎ? কার জন্য? ভাইয়ের জন্য, তাই না? বুঝতে পেরেছি। সামথিং। আই, তুই চুপ করবি? যেটার জন্য তোকে আনা হয়েছে সেটার দিকে মন দে। ঠিক আছে। এইদিকে আবির আস্তে আস্তে করে মই বেয়ে ঘরের ভেতর ঢুকে আগের দরজার ছিটকিনি খুলে দিয়ে সোজা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তিশা শাড়ি পরে আস্তে আস্তে করে হেঁটে আবিরের ঘরের দিকে যায়, আর চোখে বিরক্তিকর ভাব রেখে বিড়বিড় করে বলে, উফ,
মনে হচ্ছে যেন শাড়িটা এক্ষুনি খুলে যাবে। ওই নিসাটা একটু ভালো করে পরাতে পারলো না। দূর, ওরই বা কী দোষ দিব? ও তো শাড়ি ঠিকই পরিয়েছে, আমি সামলাতে পারছি না, আর তার জন্য শাড়ির এই অবস্থা। তিশা আস্তে আস্তে দরজাটা ধাক্কা দিয়ে ঘরের ভেতর উকি দিয়ে দেখে আবির নেই। তিশা ঘরের ভেতর ঢুকে বলে, গেল কই বাচ্চাটা? আবির ফ্রেশ হয়ে বের হতেই তিশাকে দেখে থমকে যায়। চোখ দুটো 2-3 বার ঝাপটালো। নীল কাতান শাড়িতে তিশাকে অপূর্ব সুন্দর লাগছে। হাত ভর্তি নীল চুড়ি, চোখে কালো কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, মুখে হালকা মেকআপ। আবির তো তিশার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। মুগ্ধ নয়নে আবির তিশার দিক পলকহীনভাবে তাকিয়ে আছে। নিসা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই নীরবকে দেখতে পায়। নিসা নীরবের পাশ কাটিয়ে চলে যেতে চাইলে নীরব বলে ওঠে, চলে যাচ্ছ? হুম। আমি পৌঁছে দিয়ে আসি, যদি তোমার কোনো সমস্যা না থাকে। না না, তোর কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। তা কি করে হয় বলো? তুমি আমার সম্পর্কে বেআইন হও, তো তোমার প্রতি খেয়াল রাখাটা তো আমার দায়িত্বের মাঝে পড়ে, তাই না? তাই চলো, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আরে তার কোনো দরকার নেই তো। আরে আসো তো, আমি গাড়ি বের করছি। নিসা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলে, উফ, কি সমস্যায় পড়লাম রে বাবা। কি হলো, গাড়িতে ওঠো। হুম। নিসা পেছনে গিয়ে বসতে নিলে তা দেখে নীরব বলে, তুমি কি চোখে কম দেখো মিস নিশা? মানে তুমি যাতে গাড়িতে উঠতে পারো তার জন্য গাড়ির সামনে দরজা খুলে দিয়েছি আমি, আর তুমি গাড়িতে না উঠে পেছনের দিকে কেন যাচ্ছ? তাই বললাম, তুমি কি চোখে কম দেখো কি? নিসা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নীরব বলে, গাড়িতে ওঠো তাড়াতাড়ি। হুম। নিসা চুপচাপ এসে গাড়িতে উঠে বসে। নীরব গাড়ির দরজা লাগিয়ে দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে। নীরব সিট বেল্টটা লাগিয়ে নেয়। নীরব লক্ষ্য করে নিসা সিট বেল্টটা লাগায়নি। তার জন্য নীরব নিসার কাছে যায়। আকস্মিক এমনটা হওয়াতে নিসা ভরকে যায় আর বলে, কি করছেন আপনি? নীরব সিট বেল্টটা লাগিয়ে দিয়ে নিসার কাছ থেকে চলে এসে বলে, কিছুই না, দেখলাম তুমি সিট বেল্ট লাগাওনি, তাই লাগিয়ে দিলাম। এখন ঠিক আছে, এবার যাও। যাক তাহলে। কিছু দূর যেতেই নীরব বলে, আচ্ছা, কোথায় যাওয়া যায় বলো তো? নিসা ভ্রু কুচকে বলে, মানে তোমাকে কিছু বলার আছে আমার। কি বলার আছে? সেটা না হয় অন্য কোথাও গিয়ে বলি, গাড়িতে বলতে চাইছি না। কোথায় গিয়ে শুনবে কথাটা সেটা বলো। আমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। ঠিক আছে, তোমার বলতে হবে না, আমি বরং তোমাকে এক জায়গাতে নিয়ে যাই। এদিকে আবির তিশার দিকে এক নজরে তাকিয়ে আছে। আবিরের এভাবে তাকানো দেখে তিশার ভীষণ লজ্জা লাগছে। গলার স্বর নিচু করে বলে, এভাবে তাকিয়েছেন কেন আমার দিকে? আবির আনমনে বলে। হুম। তিশা এবার জোরে বলে, বলছি আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমার লজ্জা লাগছে। আবির নিজের ঘোর থেকে বের হয়ে বলে, সরি, তা হঠাৎ শাড়ি পরলেন কেন? কেন, আমাকে সুন্দর লাগছে না? আবির মনে মনে বলে, তোমাকে একদম পরীর মতো লাগছে। চোখ সরাতেই পারছি না তোমার দিক থেকে, কিন্তু তোমাকে তো একটু জ্বালাতেই পারি, তাই না? সেই অধিকারটুকু তো আমার আছে নিশ্চয়ই। আবিরকে চুপ থাকতে দেখে তিশা বলে, কি হলো বলুন। আসলে তোমাকে আজকে ভীষণ ভীষণ তিশা অধীর আগ্রহ নিয়ে বলে, বলুন। ভীষণ বাজে লাগছে, বুঝেছ? তিশা চোখ বড় বড় করে নিজের দিকে তাকিয়ে বলে, কি, আমাকে সুন্দর লাগছে না? না, একদম কালো পেতনি লাগছে। আবিরের মুখে এই কথাটা শুনে সত্যি সত্যি তিশার মুখটা মলিন হয়েছে। আবির তিশার এমন মলিন করে রাখা মুখটা দেখে খুব কষ্ট করে হাসিটা চেপে রাখে। আমাকে কালো পেতনি লাগছে, তার মানে কি আমি কি দেখতে কালো নাকি? যদি তুমি নিজেকে সুন্দর ভাবো তাহলে সেটা তোমার ব্যাপার। তুমি আমার কাছে এতটা সুন্দর নাও, বুঝলে? আমি দেখতে সুন্দর না, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আমি কি বলেছি আমাকে বিয়ে করতে? আপনি খুব বাজে লোক। আগে আপনি আমাকে খুব ভালোবাসতেন, এখন আপনি আমাকে একটুও ভালোবাসেন না। তিশা কান্না করতে করতে ঘর থেকে চলে যায়। আবির পেছন থেকে বলে, আরে তিশা শোনো, ওষুধের ডোজটা কি একটু বেশি হয়ে গেল নাকি? যাই গিয়ে দেখি কোথায় গেল আবার পাগলিটা। নিসা আর নীরব একটা কফি শপে বসে আছে। নিসা নিজের দুহাত কচলাচ্ছে। নীরব নিসা অবস্থা দেখে বলে, কি হলো, কফিটা খাও। আপনি কি বলবেন সেটা বলুন। আগে তুমি কফিটা খাও, তারপর বলছি। নিসা এক চুমুক কফি খেয়ে বলে, এবার আপনি বলুন কি বলবেন। নীরব ঢুকিলে বলে, আসলে ব্যাপারটা হয়েছে কি।
নীরব এ কথাটা বলে জোরে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে বলে। আমি তোমাকে ভালোবাসি মিস নিসা। নীরব এ কথাটা বলে আস্তে আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখে নিসার চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে। নিসার এমন তাকানো দেখে নীরব একটা ঢোক গেলে, কিন্তু নিসার মুখে এই মিষ্টি হাসিটা দেখে নীরব হাঁপ ছেড়ে বাঁচে। নিসা মুচকি হেসে বলে, আমাকে আপনি ভালোবাসেন তাই তো? হ্যাঁ, ভীষণ ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। নীরব কাতর গলায় বলে। কিন্তু কেন জানতে পারি? না, আপনি জানতে পারেন না। কেন আমি জানতে পারি না? আমার নিশ্চয়ই কোনো খুঁত আছে, যেটার জন্য হয়তো তুমি আমাকে ভালোবাসো না। আমি কি সেই খুঁতটার কথা জানতে পারি না কেন? আপনার কোনো খুঁত নেই। তাহলে আমাকে কেন ভালোবাসতে পারবে না? সেটা আমি আপনাকে বলতে পারবো না। ও, বুঝতে পেরেছি কেন তুমি আমাকে ভালোবাসতে পারবে না। কি বুঝেছেন আপনি? সেটা না হয় সময় হলে তোমাকে বলবো। আরেকটা কথা, তুমি তো আমাকে একদিন না একদিন ভালোবাসবে। ঠিক আছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। যেহেতু আমি তোমাকে কথা দিয়েছি তোমাকে বাড়ি রেখে আসবো, তাহলে আমার কথাটা তো রাখতেই হবে। নীরব নিসাকে বাড়িতে পৌঁছে দেয়। নিসা গাড়ি থেকে নেমে যেতেই নীরব বলে, টাটা, ভালো থাকবে। কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি সবসময় তোমার পাশে আছি। নীরব চোখের আড়াল হতেই নিসা মনে মনে বলে, সরি নীরব, আমি আপনাকে দুঃখ দিতে চাইনি, কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমাকে ক্ষমা করে দিবেন। এদিকে আবির তিশাকে সারা বাড়ি খুঁজে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। আবির তিশাকে খুঁজতে ছাদে যায়। তারপর ছাদে গিয়ে দেখে, আবির ছাদে উঠে দেখে তিশা কান্না করছে আর আয়নাতে নিজের চেহারা দেখছে আর বকবক করছে। আমাকে কি সত্যি কালো পেতনির মতো দেখতে লাগে নাকি? তাহলে কেন ওই বজ্জাত লোকটা আমাকে বিয়ে করেছে যখন আমি কালো পেতনির মতো দেখতে? আমি তো আর বলিনি আমাকে বিয়ে কর বিয়ে কর, নিজেই তো আমাকে ঠকিয়ে বিয়ে করেছে। তিশার এমন কথা শুনে আবির মুচকি মুচকি হাসছে। এক পর্যায়ে তিশাকে ডাক দেয়। তিশা, তিশা আবিরের দিকে একবার তাকিয়ে মুখ ভেঙচি কেটে অন্যদিকে ফিরে তাকায়। আবির তিশার পাশে এসে দাঁড়িয়ে বলে, তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তিশা তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলে, কেন আমাকে খুঁজছেন কেন? আবার এটা বলার জন্য যে আমি দেখতে কালো পেতনির মতো? রাগ করেছো আমার উপর? আমি কে রাগ করবো কেন আপনার উপরে? আচ্ছা সরি, আর এমন করব না। এই যে দেখো, আমি কান ধরেছি। শুধু সরি? আই এম রিয়েলি সরি। এবার ঠিক আছে? তিশা ভেঙচি কেটে বলে, আপনার সরি ধার ধারি না আমি, বুঝলেন? তাই সরি বলতে হবে না আমাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সরি ধার ধারবে কেন বলো? ধারি না। সরুন, আমি এখান থেকে যাব। আচ্ছা শোনো, তোমাকে না আজকে সত্যি খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো লাগছে। কিন্তু তিশা ভ্রু কুচকে বলে, কিন্তু কি? কান্না করার জন্য কাজলটা লেপটে গেছে, এই আর কি। তিশা মনে মনে বলে, তিশা, ওর এই মিষ্টি মিষ্টি কথা ভুলিস না। একটু আগে তোকে অপমান করেছে, এখন এসে আদিক্ষেতা দেখাচ্ছে। তিশা হাত দিয়ে থামিয়ে বলে, থাক, এসব কথা বলার দরকার নেই। জোতা মেরে গরুদান করতে হবে না। আরে তিশা, শোনো আমার কথাটা। আবির চলে যেতে নিলে তিশার হাত ধরে টান দিয়ে নিজের বুকে এনে ফেলে। আচমকে এমনভাবে টান খাওয়াতে তিশা একটু ভয় পেয়েছে। চাপা গলায় চিৎকার করে ওঠে। আবির নিজের দু ভ্রু নাচিয়ে বলে, কোথায় যাচ্ছিলে তুমি? এত সহজে তোমাকে যেতে দিতে পারি না জান। তিশা আবিরের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, এই ছাড়ুন তো আমাকে, এখন আমাকে আপনার দরদ দেখাতে হবে না। আবিরের কাছ থেকে তিশা ছুটার জন্য ছটফট করে। আবির তাল সামলাতে না পেরে তিশা আর আবির মেঝেতে পড়ে যায়। আবির তিশার মাথাটা তাড়াতাড়ি করে ধরে যাতে তিশা মাথায় ব্যথা না পায়। তিশা আবিরের কলার ভয়ে ধরে আছে। তিশার উপরে আবির শুয়ে আছে। আবির তিশার গোলাপি ঠোঁট ছোড়ার দিকে তাকিয়ে আছে। আবির তিশার ঠোঁটের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। আবির যে তিশাকে কিস করতে যাবে, সঙ্গে সঙ্গে তিশা বলে, ও মা গো, আমার এত সুন্দর কোমরটা ভেঙে দিল এই চালের বস্তাটা। আবির হতাশ হয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলে, মুডটা পুরোই নষ্ট করে দিলা। তিশা রাগ দেখিয়ে বলে, কি হলো, উঠুন। এভাবে আমার উপরে আর কতক্ষণ পরে থাকবেন? উফ, ও মা গো, আমি শেষ। আবির উঠে দাঁড়ায়। তিশা উঠে বসে কোমরে হাত রেখে বলে, উফ, ও মা গো, আমার কোমরটা গেল রে গেল। এখন আমার কি হবে রে? তিশা কান্না শুরু করে দেয়।
আবির অবাক হয়ে তা দেখছে। এই মেয়ে এত নেকা সেটা আগে আবির বুঝতে পারেনি। আবির তিশার কান্না দেখে বলে, তিশা, তুমি শান্ত হও। কি শান্ত হব আমি? আপনি আমার কোমরটা ভেঙে দিয়ে বলছেন আমি শান্ত হব? এখন উঠে দাঁড়াতেই পারছি না। উফ বাপরে। আবির কোমরে হাত রেখে বলে, উফ, মেয়েটাকে নিয়ে আর পারি না, একেবারে আমাকে পাগল করে দেবে। কি বললেন আপনি? আমি আপনাকে পাগল করে দিচ্ছি? তাহলে আপনি আমাকে আহ, আমার কোমর। আবির আর কিচ্ছু না বলে কোমর বাঁকিয়ে তিশাকে পাজা কোলে তুলে নেয়। তিশা চিৎকার করে বলে, আরে আরে কি করছেন? তুমি তো উঠতে পারছো না, তাই কোলে করে নিয়ে যাই তোমাকে ঘরে। আবির তিশাকে কোলে করে রুমে এনে বিছানাতে বসিয়ে বলে, এখানে বসে থেকো, আমি মলম নিয়ে আসছি। কথাটা বলে মনে মনে বিদ্রুপ করে বলে, সেবা করার কথা কার আর কি করছে? আবির তিশার কাছ থেকে চলে যেতেই তিশা উঠে দাঁড়ায়। আবির তিশার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তিশা কিছু হয়নি এমন ভান ধরে বলে, কি হলো? এভাবে তাকিয়ে আছেন কেন? হুম হুম। একটু আগে তো তুমি উঠতেই পারছো না, আর এখন তুমি উঠে পড়েছ। তাহলে কি আগে তুমি অভিনয় করেছিলে? অভিনয় আপনি করতে পারলে আমি করতে পারবো না? মানে? মানে আপনি একটু আগে বলেছেন আমাকে দেখতে কালো পেতনির মতো লাগছে, আর কিছুক্ষণ পরেই বলছেন আমাকে খুব সুন্দর লাগছে। তাহলে আপনি তো অভিনয় করছেন, তাই আমিও একটু অভিনয় করছি, তাই শোধবোধ হয়ে গেল। তিশা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। আবির তিশার যাওয়ার পানে তাকিয়ে বলে, এ কোন নসিবে পড়লাম আমি? পরের দিন সকালবেলা তিশার রুমে ঢুকে দেখে আবির রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছেন আপনি? অফিসে যাচ্ছি। অনেক দিন হলো অফিসে যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে অফিসে যাই। আচ্ছা, একটু টাইটা বেঁধে দাও তো, আমার না হাতটা ব্যথা করছে। পারবো না আপনার টাই বেঁধে দিতে। আচ্ছা আপনি কি এটা জানেন না? আবির অবাক হয়ে বলে, কি জানি না। নিজের কাজ নিজে করা স্বাস্থ্যের জন্য ভালো, এটা আপনি জানেন না? হুম হুম। ও ঠিক আছে, তোমার করতে হবে না, আমি এটা নিজে পরে করে নেব। আবির ঘর থেকে বের হয়ে যায় রাগে। তিশা মনে মনে বলে, খেপে গেল নাকি? তিশা আবিরের পেছন পেছন যেতে যেতে বলে, আরে আরে শুনুন, আপনার সাথে তো আমি একটু মজা করছিলাম, তাতে এত রাগের কি আছে? তিশা নিচে নামাতে চোখ কপালে উঠে যায়। আবিরকে একটা মেয়ে জড়িয়ে ধরে আছে। এটা দেখে তো তিশার প্রাণ চাই চাই অবস্থা। তিশা চোখ ছোট ছোট করে তাকিয়েছে আবিরের দিকে, আর মনে মনে বলছে, আমার একটা মাত্র স্বামীকে আমি এখনো জড়িয়ে ধরি নাই, আর ওই শাকচুনিটা কে যে আমার স্বামীকে জড়িয়ে ধরেছে, ইচ্ছে করছে তো ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, গায়ে পড়া মেয়ে কোথাকার। আবির মেয়েটাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলে, তুমি এখানে হঠাৎ? মেয়েটা একটা মুচকি হাসি দিয়ে বলে, কেন, আমি এখানে আসতে পারি না বুঝি? না, আসতে পারো, কিন্তু কোনো খবর না দিয়ে। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে আসা, আর তোমার কোম্পানি আর আমার কোম্পানির সাথে একটা ডিল হবে, তার জন্য এখানে আসা। ডিল? হ্যাঁ ডিল। কেন, তুমি জানো না? না, আসলে আমি কিছুদিন অসুস্থ ছিলাম, তাই জানি না, হয়তো রাশিদি এটা দেখছে। মেয়েটা উদ্গ্রীব হয়ে বলে, কি হয়েছিল তোমার? তেমন কিছু না। তুমি কিন্তু অনেকটা শুকিয়ে গেছো। না না, আমি একদম ঠিক আছি। তিশা রাগে ঠোঁট ফুলিয়ে বলে, ভাব তুমি অনেকটা শুকিয়ে গেছো, তাতে তোর কি রে? হ্যাঁ, ও শুকিয়ে গেলে আমার স্বামী শুকিয়ে যাক বা মোটা হয়ে যাক, তাতে তোর এত মাথা ব্যথা কেন? গায়ে পড়া মেয়ে কোথাকার। মেয়েটার নজর যায় তিশার দিকে। মেয়েটাকে আবিরকে বলে, মেয়েটা কি? আবির তিশাকে দেখে বলে, ও, তোমার সাথে পরিচয় করিয়ে দেই, ও আমার। তিশা আবিরকে বলতে না দিয়ে নিজেই বলে, আমি ওনার বিয়ে করা একমাত্র স্ত্রী। আবির তো তিশার দিকে অবাক হয়ে তাকায় এমন কথা শুনে। বার কয়েকবার চোখের পলক ফেলে মনে মনে বলে, এ আমি কি শুনলাম? স্বপ্ন দেখছি না তো? আবির নিজের হাতে একটা চিমটি কেটে বলে, না, স্বপ্ন দেখছি না তো। মেয়েটা তিশার কথা শুনে ভীষণ অবাক হয়ে আবিরকে বলে, মানে আবির, তুমি বিয়ে করলে কবে? আবির মুচকি হেসে বলে, এই তো কিছুদিন হলো। এটা কি করে সম্ভব আবির? তিশা হাসি হাসি মুখ করে বলে, কেন সম্ভব না শুনি? আবির, এইসব কি? আবির বোঝানোর স্বরে বলে, টায়রা, আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। তিশা আবিরের মুখে মেয়েটার নাম শুনে মনে মনে বলে,
ওরে বাবা রে, কি নাম? ডায়রিয়া। কথাটা বলে আবিরকে বলে, পরে না, এক্ষুনি আমি বুঝিয়ে বলছি। আমি তিশা, আমি আর উনি ভালোবেসে বিয়ে করেছি, বুঝলেন?